যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট জহিরুল আলম। আজকে আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর আদেশ 10 বা অর্ডার 10 সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ ইতিপূর্বে আমরা অর্ডার 1 থেকে অর্ডার 9 পর্যন্ত আলোচনা করেছি ধারাবাহিকভাবে। এছাড়াও গুরুত্বপূর্ণ যেসব আদেশ আছে, যেমন অর্ডার 21 বা অর্ডার 41 থেকে 46, ওই সমস্ত আদেশ নিয়েও আমরা পৃথক পৃথক পর্বে আলোচনা করেছি। উপরন্তু এই দেওয়ানি কার্যবিধিতে যে ধারাসমূহ রয়েছে সেগুলো নিয়েও আমরা কয়েকটি পর্বে কথা বলেছি। মূলত আমাদের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে, যারা আইনের শিক্ষার্থী রয়েছেন, যারা বার কাউন্সিল কিংবা জুডিশিয়ারিতে পরীক্ষা দিতে যাচ্ছেন, এমসিকিউ কিংবা লিখিত, কিংবা যারা আইন সম্পর্কে আগ্রহ পোষণ করেন, বিভিন্ন মামলা মোকদ্দমার সাথে সম্পৃক্ত আছেন, কিংবা যারা আইন চর্চা করছেন, যে সকল আইনজীবী বর্তমানে প্র্যাকটিসরত রয়েছেন, তাদের সকলের উদ্দেশ্যে আমাদের এই আলোচনা। আমরা চেষ্টা করেছি আমাদের এই দেওয়ানি কার্যবিধি সম্পর্কিত আলোচনাসমূহে দেওয়ানি কার্যবিধির বিভিন্ন বিধিবিধান কোনগুলো আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় হয় বেশি, কোনগুলোর চর্চা বেশি করে হয়, কিংবা কোনগুলো পরীক্ষায় আসে, কিভাবে আসে, এই ধরনের বিভিন্ন আসপেক্ট থেকে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে যে আদেশটি নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, সেই আদেশটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ আদেশ বলা যাবে না। আমরা ইতিপূর্বেও বলেছি যে আইনের প্রত্যেকটি অংশই কোনো না কোনো ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তবে আমরা আমাদের প্রয়োজনের নিরিখে এই গুরুত্বের কম বেশি নির্ধারণ করে থাকি, এবং সেটা হয় আমাদের ব্যবহারিক ক্ষেত্রে যে প্রয়োজন অথবা আমাদের পরীক্ষার ক্ষেত্রে যে প্রয়োজন, সেই আলোকে। তো সেই বিবেচনায় অর্ডার 10 বা আদেশ 10 খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কেননা এই আদেশটি হচ্ছে আদালত কর্তৃক বিভিন্ন পক্ষদেরকে যাচাই করা বা তাদের জবানবন্দি গ্রহণ করা, যেটাকে বলা হয়েছে এক্সামিনেশন অফ পার্টিজ বাই দ্য কোর্ট। তো আদালত আমরা জানি দেওয়ানি মোকদ্দমায় বাদীর জবানবন্দি গ্রহণ করে, কিংবা বিবাদীরও সাক্ষীর মধ্যে জবানবন্দি গ্রহণ করে। তো এই জবানবন্দি গ্রহণের বিষয়টি এই আদেশ 10-এ বলা হয়েছে। তো আমরা যদি পূর্ণাঙ্গ দেওয়ানি কার্যবিধিটা মাথায় রাখতে চাই, কিংবা দেওয়ানি কার্যবিধি সম্পর্কে মোটামুটিভাবে একটা সামগ্রিক ধারণা রাখতে চাই, সেই ক্ষেত্রে আদেশ 10-এ কী আছে সেটা কিছুটা জেনে রাখা ভালো। এই হিসাবে এই আদেশটি আমাদের জন্য প্রয়োজন। তার মানে হচ্ছে আদেশ 10-এ হচ্ছে পক্ষদের জবানবন্দি গ্রহণ, যেখানে আমরা দেখব মাত্র 4টি বিধি রয়েছে, এবং প্রথম বিধিতে বলা হচ্ছে যে আদালত প্রথম শুনানিতেই যে বিষয়টি যাচাই করবেন সেটি হচ্ছে যে পক্ষদের মধ্যে কোন কোন বিষয়গুলোতে কোন কোন পক্ষ কোন কোন বিষয়গুলো স্বীকার করছেন বা স্বীকৃতি প্রদান করছেন, এবং কোন কোন বিষয়গুলো স্বীকার করছেন না বা স্বীকৃতি প্রদান করছেন না। অর্থাৎ একটি ক্লেইন্টের মধ্যে যে সকল বিষয় থাকে, কিংবা একটি রিটেন স্টেটমেন্টের মধ্যে যে সকল বিষয় থাকে, এর সবগুলো নাকি কোনো কোনো অংশ কোনো একটা পক্ষ অ্যাডমিট করছে, নাকি কোনো কোনো অংশ ডিনাই করছে, সেই বিষয়গুলো আদালত প্রথমেই নিশ্চিত হয়ে নেবেন। কেননা আমরা জানি যে সাক্ষ্য আইন যখন পড়ব তখন দেখব ওখানে বলা আছে যে স্বীকৃত বিষয়ে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় না বা প্রমাণের প্রয়োজন হয় না। তার মানে কোনো বিষয় যদি স্বীকৃত হয় তখন সেটা নিয়ে আর পরবর্তীতে প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রদানের যেহেতু প্রয়োজনীয়তা থাকছে না, কাজেই আদালত আগেই জেনে নেওয়ার চেষ্টা করছেন যে কোন কোন বিষয়গুলো স্বীকৃত বা অ্যাডমিটেড, এবং সেটা বাদী পক্ষে অ্যাডমিটেড হতে পারে, আবার বিবাদী পক্ষেও অ্যাডমিটেড হতে পারে। আর কোন কোন বিষয়গুলো বাদী পক্ষ কিংবা বিবাদী পক্ষ ডিনাই করছে বা স্বীকার করছে না। যে সকল বিষয় স্বীকার করে না সে সকল বিষয়ে পরবর্তীতে সাক্ষ্য প্রদানের মাধ্যমে প্রমাণের চেষ্টা করতে হয়।
কাজেই প্রথম বিধিটি হচ্ছে এই বিষয়টা জেনে নেওয়া সম্পর্কে। তো মূলত এইটাই হচ্ছে বিষয়, যে এই আদেশের এই গুরুত্বপূর্ণ দিকই হচ্ছে এটা জবানবন্দি গ্রহণের মাধ্যমে এই ব্যাপারটা জেনে নেওয়া। তারপরও বাকি যে বিধিগুলো 3টি বিধি আছে, এর মধ্যে শেষ বিধিটা 4 নম্বর বিধি, যেটা একটু গুরুত্বপূর্ণ, বলছে যে যখন কোনো পক্ষের কৌশলী বা কোনো পক্ষের কোনো প্রতিনিধি আদালতে উপস্থিত থাকে এবং সে যদি কোনো প্রশ্নের উত্তর প্রদান করতে না চায় বা উত্তর প্রদান করতে অসমর্থ হয়, সেই ক্ষেত্রে যদি এরকম বোঝা যায় যে তাকে ব্যক্তিগতভাবে তার কাছে সেই বিষয়টি জানতে চাওয়া হলে সে সেটির উত্তর প্রদান করতে সক্ষমতা রাখে, তখন আদালত প্রয়োজন বোধে তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য একটি দিন ধার্য করবেন এবং সেই দিনে ওই ব্যক্তি আদালতে উপস্থিত হয়ে ব্যক্তিগতভাবে সেই প্রশ্নের উত্তর দিবেন। কিন্তু যদি তিনি সেই দিন উপস্থিত হয়ে উত্তর প্রদান করতে না চান বা উত্তর প্রদান না করেন, তখন আদালত চাইলে তার বিরুদ্ধে যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারেন বা যে কোনো সিদ্ধান্ত দিতে পারেন, অর্থাৎ তার বিরুদ্ধে রায় ঘোষণা করতে পারেন। তো এই ছিল মূলত গুরুত্বের দিক থেকে এই আদেশ 10-এর বিষয়। 4টি বিধির মধ্যেই 2টো বিধি কিছুটা গুরুত্বপূর্ণ বা কিছুটা প্রয়োজন আছে, অন্য 2টো বিধি অত প্রয়োজনীয় নয়। ছোট্ট একটি আদেশ, মুদ্রা কথা হচ্ছে আমরা জেনে রাখবো যে কোন আদেশে কোন বিষয়টা আছে। আরেকটি বিষয় হচ্ছে, আমি যেহেতু এই পর্বটি খুব বেশি বড় হচ্ছে না, কাজে এখানে আরেকটি কথা বলতে চাই যে আমরা যারা আইনের শিক্ষার্থী কিংবা আমরা যারা আইন চর্চা করি, আমরা চেষ্টা করব একটি আইনের মোটামুটি সব বিষয় সম্পর্কে কিছু ধারণা রাখা। কেননা আমাদেরও সীমাবদ্ধতা আছে, অ্যাজ এ হিউম্যান বিং আমাদের অনেক লিমিটেশন আছে। আমরা চাইলেও আমাদের মস্তিষ্কের মধ্যে সকল বিষয় আমরা সেট আপ করে রাখতে পারবো না, কিন্তু একেবারে কোনো কিছুই আমরা জানার চেষ্টা করব না, শুধুমাত্র খাওয়া পড়ার মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রাখবো। একটা এক্সাম্পল হিসেবে বললাম, ব্যাপারটা এরকম যেন না হয়। আমরা চেষ্টা করব প্রত্যেকটা বিষয় মোটামুটিভাবে কম বেশি ধারণা রাখার। কেননা আইন অঙ্গনে একটি কথা বলা হয় যে তিনি হচ্ছেন ভালো আইনজীবী যিনি জানেন কোনো একটা আইন সেটি কোথায় আছে, যেটা বলা হয় যে হি ইজ দ্য বেস্ট লয়ার হু নোজ হোয়ার ইজ দ্য ল। আইনটা কি সেটা জানা গুরুত্বপূর্ণ না, এই আইনটা কোথায় আছে সেটা জানা গুরুত্বপূর্ণ। এর মানে হচ্ছে যে আমাদের অনেক আইন প্রয়োজন হয় চলার পথে, অনেক বিষয় নিয়ে অনেক আইন আছে। আইনের জগৎকে আমরা একটা বিশাল সমুদ্র ধরে নিতে পারি, সেখানে আমাদের পক্ষে সব কিছু জেনে রাখা সম্ভব হবে না বা হয় না, এটাই স্বাভাবিক। কিন্তু যখন কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের প্রয়োজন হয় জানা, তখন সেটা কোথায় আছে সেইটা যে আইনজীবী ভালো বলতে পারেন তিনিই তত ভালো আইনজীবী। যেমন ধরেন তাহলে এই জবানবন্দির ব্যাপারে প্রথম শুনানিতে কি হবে, হ্যাঁ, বা আদালত এই স্বীকৃত না অস্বীকৃত এই ব্যাপারটা কখন জেনে নিবেন, কিংবা কোন বিধি কোন আদেশ অনুযায়ী জেনে নেবেন, এই ব্যাপারটা যদি কোনো প্রয়োজনে কোনো ক্ষেত্রে সামনে আসে, তখন অন্তত যদি আইনজীবী এইটুকু বলতে পারেন যে এটা সম্ভবত আদেশ 10-এ আছে, তখন এক্স্যাক্ট কী আছে বিধিতে সেটা তিনি বলতে না পারলেও তিনি তখন বই বের করে আদালতের সামনে সেটা দেখাতে পারবেন যে এই আদেশে এই কথাটা বলা আছে। এটা শুধু বিধি 10-এর আদেশ 10-এর ক্ষেত্রে নয়, যে কোনো ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো সেই চিন্তাভাবনার নিরিখে কিংবা সেই ধারণার আলোকে আমরা চেষ্টা করব দেওয়ানি কার্যবিধির সকল আদেশ সম্পর্কে মোটামুটি একটা প্রাথমিক ধারণা রাখার। অ্যাটলিস্ট আদেশটিতে কী বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে এই ব্যাপারটা যেন আমাদের কাছে ক্লিয়ার থাকে। আমি 10 আদেশে কী আছে জানবো, আমি 12 আদেশে কী আছে জানবো, আমি 42 আদেশে কী আছে জানবো। আদেশের ভেতরের প্রত্যেকটা বিধিতে আলাদাভাবে কি বিধান দেয়া আছে সেটা আমার এত বেশি বা এত গভীরে না জানলেও চলবে, বাট আমাকে অন্ততপক্ষে ওই ধারণাটা রাখতে হবে। তো এটাই ছিল আজকের এই পর্বের মূল কথা, বা মেইনলি আমি যেটা বলতে চাচ্ছিলাম। এতক্ষণ ধরে যারা আমার এই আলোচনা শুনেছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবার জন্যে অনেক শুভকামনা। ভালো থাকবেন সকলে।